আসরাত আব্দুল্লাহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বেশি জনপ্রিয়তা অর্জন করতে গিয়া উল্টা পুরোটা দলকেই এখন বিপদে ফেলে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশকে অস্থির করার একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে এবং সেটা তৈরির পেছনে 14 জন মানুষ কাজ করে। আমাদের বাংলাদেশে কি তাহলে সেনা শাসন হতে যাচ্ছে? অনেকটা এইরকমই। সমন্বয়করা যে পরিমাণে এখন দেশে কবজা করার চেষ্টা করছে সেটাকে প্রতিহত করতেই এখন ভিতরে ভিতরে সেনাপ্রধান কাজ শুরু করে দিয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকে আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে দর্শক আপনাদের মাঝে হাজির হয়েছি। সেনাপ্রধানকে ফাঁসাতে গিয়ে কিন্তু এবার নিজে ফেসে গেলেন হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ দর্শক, সেনাপ্রধান আওয়ামী লীগকে ফেরাতে চাচ্ছেন এমন একটি কিন্তু অভিযোগ এনেছিল হাসনাত আব্দুল্লাহ, এবং এই বিষয়টি নিয়ে কিন্তু দেশে এক প্রকার তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছিল। কিন্তু এবারে সম্পূর্ণ ঘটনাটি কিন্তু অন্য মোড় নিয়েছে। একেবারে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ভেঙে যেতে পারে ছাত্রদের নাগরিক পার্টি। দর্শক, শুরুতেই কিন্তু আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই আপনাকে বিনীত অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবেই কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত দর্শক ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে বললে দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি এক এক করে আপনাদেরকে দেখিয়ে আনি। বেশি জনপ্রিয়তা অর্জন করতে গিয়া উল্টা পুরোটা দলকেই এখন বিপদে ফেলে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ। কথা বলার বডি ল্যাঙ্গুয়েজ, মানে যেভাবে কথা বলেন একটা হিরোইজম ভাব ছিল, কিন্তু সেনাপ্রধানকে লাড়াচাড়া কইরা বা সেনাবাহিনীকে লাড়াচাড়া করার পর নিজে তো একটা নেগেটিভ একটা রিভিউ পাইছেনি, পাশাপাশি এনসিপি নামক যে দলটা, যেটা একটা গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন, পুরো দলকেই বিতর্কিত করেছেন। কারণ হাসনাত আব্দুল্লাহর এই পোস্টকে কেন্দ্র করে গেল 48 ঘন্টা বাংলাদেশে যা ঘটেছে, দিন শেষে সার্জিসের একটা পোস্ট এসে হাসনাতকে ঠুইকা দিছে। আবার তাদের ঠোকাটুকির মধ্যে হান্নান মাসুদ তিনি আবার এক বক্তব্য দিয়েছেন যে সার্জিস তো হাসনাত আপনারা দুইজনের একজন মিথ্যাবাদী, মিথ্যা বলছেন। সরি ভাই, চুপ থাকতে পারলাম না। অপরদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে হাসনাতের এই বিষয়টাকে পাবলিক করা শিষ্টাচার বহির্ভূত। এই যে চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা দলের কথাবার্তা বলছেন, আমজনতার কাছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির ঠিক আজকের দিনে এদের অবস্থানটা কি? যারা কট্টর সাপোর্টার আছেন তাদের কাছে হিরো, আওয়ামী লীগও আছে, শেখ হাসিনা কি অন্যায় করলো নাকি করলো না, ওনার কি ক্ষমা চাওয়া উচিত নাকি না? আপনি আওয়ামী লীগের মধ্যে হাজারো নেতা কর্মী পাবেন যারা মনে করবে যে না, এটা তো সরকার পতনের আন্দোলন ছিল, এই সারজিস হাসনাতরা মানে এরা সার্জিস হাসনাত আসিফ নাহিদরা একটা প্ল্যান করছিল, সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করছিল, তার মানে এটা কোনোভাবে সরি বলার কোনো কিছু নাই। তদ্রুপ যারা জাতীয় নাগরিক পার্টির কট্টর সমর্থক আছেন তারা মনে করছেন হাসনাত রাইট, সার্জিস হচ্ছে মেইন ভিলেন। এখন আপনি কাকে ভিলেন ভাবছেন? একটা দলের দুইটা মূল কি পয়েন্টে কিন্তু বসে আছে হাসনাত এবং সার্জিস। সেনাবাহিনী একটা ন্যাশনাল ইস্যু। আবার সেনাবাহিনী দেখেন নেত্রা নিউজকে, আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার কি বলছে যে হাসনাতের দাবি একটা অবাস্তব, অবান্তর এবং কাল্পনিক গল্প টাইপের বক্তব্য। মেইন কারণ হচ্ছে যে হাসনাত যে কোনো উদ্দেশ্যে হোক, রিফাইন্ড আওয়ামী লীগ বা যে কোনো উদ্দেশ্যে হোক, সেনাপ্রধানকে নিয়ে বা এই রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে একের পর এক মন্তব্য করে ফেলেছিলেন। বাট দিন শেষে কিন্তু বিষয়টা হজম করতে পারেন নাই। এখন উল্টো তারা বিপদে। আপনি যদি তাদের এই কমেন্টগুলোর মানে এই পোস্টগুলো তারা যেগুলো দিচ্ছে নিজেরা ফেসবুক আইডিতে, অধিকাংশ জনগণ তাদেরকে বাংলা ভাষায় গালি দিচ্ছে, বলছে যে তোমাদের মতন মানুষ দেওয়া দেশ চলবে? নিজেদের দুর্নীতির যে ফিরিস্তি ওয়াসা ভবন থেকে বাড়ি ছিল নিয়োগ নেয়া, ইভেন অনেক কিছু কিন্তু আলোচনা হঠাৎ করে চলে আসছিল, এগুলাকে ঢাকা দেওয়ার জন্যই এই বিষয়টা সামনে আনা হয়েছে পরিকল্পিত ভাবে। আর হাসনাতের অবস্থান নিয়ে নানান প্রশ্ন রেখেছে। আর 48 ঘন্টায় এই দলটি সম্পর্কে বা তাদের নেতাদের সম্পর্কে, নেতা বলতে দলটা 8-10 জন বেসিস একটা দল, এদের সম্পর্কে মানুষের যে রিভিউটা ক্রিয়েট হয়েছে, এটা এনসিপির জন্য খুবই বাজে একটা অবস্থান তৈরি হয়েছে। হান্নান মাসুদ এই কারণে বলছিল যে এনসিপি নিয়ে মানুষ যখন স্বপ্নের জাল বুনছে, স্বপ্ন দেখছে, আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার চিন্তা করতেছে, সেখানে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলা পুরা দলের ইমেজ ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ করছে। সত্যি এদের কট্টর সমর্থক ছাড়া এদের প্রতি সারা বাংলাদেশের মানুষের একটা পজিটিভ ভাইব ছিল, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, মানে অল্প পানি থেকে বেশি পানিতে পড়া, ওরা বাংলাদেশ ঠিক মানে এরা ছাড়া এই দেশে কেউ কোনো কথা বলার সুযোগ নাই, কথা বললেই আপনি স্বৈরাচারের দোষর ট্যাগ দিয়ে দেওয়া হবে, তারপর নানান ধরনের মজ্জা চিজের শিকার হতে হবে। মানে এই যে বিষয়গুলা মানুষ কিন্তু পজিটিভ নিচ্ছে না, তারা এখনো বুঝতেছে না। তবে নির্বাচনটা আসুক, আজকে বলে গেলাম ভিডিওটা সেভ করে রাখেন, ব্যাপক ভরাডুবি হবে, ব্যাপক। মেইন কারণ লাস্ট সরকার পতনের পর তাদের অ্যাক্টিভিটিস, এখানে অনেকগুলো ইস্যু আছে। মানে আপনি আলোচনার মধ্যে কয়টা ইস্যু আনবেন?
অনেকগুলো ইস্যু গত 7 মাসে তারা পাকাইছে। দেখেন মানে যে কোনো জিনিস অর্জন করা সোজা, কিন্তু এখানে বৈশা আপনি এটা মূল্যায়ন রাখা কঠিন। দিন শেষে এরা ডক্টর ইউনুসকে নিয়েও কিন্তু বিতর্কিত মন্তব্য করছে। আপনি দেখেছেন গতকালকে ডক্টর ইউনুসকে নিয়েও কিন্তু এরা মন্তব্য করা শুরু করছে। ফাইনালি নির্বাচন হোক, ডক্টর ইউনুসের হাতটা সরে যাক, তারপরে দেখেন পরিণতি কি হয়। জনজাগরণের মঞ্চের চেয়ে ভালো কিছু হবে এটার মনে হচ্ছে না। যারা স্বপ্ন দেখছেন ওই যে হাসপাত সার্জিদের মতন, দুনিয়াতে আপনার বাপ্পা ছাড়া কেউ দাম দিত না, বন্ধু মহলে পাত্তা পাইতেন না, হঠাৎ করে সমন্বয়ক নামক পত্র তো পাইয়া প্রপাইন সালাম টালাম দেয়, আপনি মনে করতেছেন ওয়াও আমি তো একটা কিছু। এইসব উড়া জিনিস বেশিক্ষণ থাকে না, কোয়ালিটি মানে ডিজার্ভ করতে হয়। বাংলাদেশ কি সত্যি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? বাংলাদেশকে নিয়ে খুবই নেগেটিভ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে। কেউ কেউ এই পরিকল্পনা করছে এবং স্পেসিফিকলি এরকম গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে, যেটা একজন সাংবাদিক এই রিপোর্টটা ফাঁস করে দিয়েছেন। একেবারেই নাম ধরে ছবি সহ 14 জনের একটা তালিকার কথা বলা হচ্ছে, যে 14 জন সংঘবদ্ধভাবে বাংলাদেশকে অস্থির করার মিশনে নেমেছে। তারা ঈদের পরে আরো বেশি সক্রিয় হতে চায়, ঈদের পরে বাংলাদেশের পরিস্থিতি তারা নাজেহাল করতে চায়। এই নাজেহাল করার অন্যতম বড় কারণ হচ্ছে বাংলাদেশে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনটা পিছিয়ে দেয়া। নির্বাচন পিছিয়ে দিলে কাদের লাভ? কেন এই ষড়যন্ত্রর গন্ধ পাওয়া যাচ্ছে? কেন সাংবাদিকের কাছে এই ব্যাপারে গোয়েন্দা রিপোর্ট চলে আসলো? সেই প্রশ্নটা কিন্তু একটা বড় প্রশ্ন। বাংলাদেশকে অস্থির করার একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে এবং সেটা তৈরির পেছনে 14 জন মানুষ কাজ করছেন। এই 14 জন কারা? আমি নিজেও জানি না এই 14 জন কারা। সাংবাদিক জিল্লুর রহমান তার একটি ভিডিওতে এই তথ্য ফাঁস করেছেন। সাংবাদিক জিল্লুর রহমানের এই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছেন আল জাজিরার আলোচিত সাংবাদিক জুলকারনাইন শায়ের। জুলকারনাইন শায়েরের শেয়ার দেয়া ভিডিও এবং জিল্লুর রহমানের করা এই ভিডিওতে জিল্লুর রহমান দাবি করছেন ঈদের পরে বাংলাদেশকে অস্থির করে তোলা হবে, বাংলাদেশের পরিবেশ আরো বেশি অস্থির হবে। এখন যে অবস্থা হচ্ছে তার চাইতে আরো বেশি অস্থির করা হবে। বিভিন্ন স্থাপনায় হামলা করা হবে, সরকারি বিভিন্ন দপ্তরে হামলা করা হবে, বিভিন্ন স্থান অনিরাপদ করে ফেলা হবে। এর মূল লক্ষ্য হচ্ছে আগামী যে নির্বাচনের কথা হচ্ছে সেই নির্বাচনটা পিছিয়ে দেয়া, সেই নির্বাচন যেন সঠিক সময়ে না হতে পারে সেই ব্যবস্থা করা। এবং এর পেছনে 14 জন কাজ করছে। 14 জনের ছবি সহ গোয়েন্দা রিপোর্ট জিল্লুর রহমানের হাতে রয়েছে এমনটাও তিনি জানিয়েছেন এবং সেই রিপোর্টটা ভিজুয়ালি না হলেও সেই রিপোর্টটা হাতে নিয়েই তিনি ভিডিও কন্টেন্টটি বানিয়েছেন। গোয়েন্দা রিপোর্টটা তার কাছে এসেছে, নিশ্চয়ই এই গোয়েন্দা রিপোর্ট তার হাতে আসার আগে গোয়েন্দাদের হাতেই ছিল। তার মানে হচ্ছে যে এটা গোয়েন্দা দপ্তরে রয়েছে, সরকারও জানে, সরকার নিশ্চিত করেই সরকার জানে এবং নিশ্চিত করেই এটা সেনাবাহিনী জানে। তাহলে এই যে অস্থির করে তোলার প্ল্যান, বাংলাদেশকে অস্থির করে তোলার প্ল্যান, এই প্ল্যান কারা করতে পারে? কাদের লাভ নির্বাচন পিছিয়ে গেলে? খুব সহজেই বোঝা যায় নির্বাচন পিছিয়ে গেলে কাদের লাভ। দেশ অস্থির করে নির্বাচনের ঝান্ডাটা যদি আরো পিছিয়ে দেওয়া যায়, আরো দীর্ঘায়িত করা যায়, তাহলে কাদের লাভ সেটা খুবই স্পষ্ট বার্তা দেয়। এখানে একেবারে পরিষ্কারভাবে আলোচনার কোনো অবকাশ থাকে না। এই মুহূর্তে বাংলাদেশে যে কাণ্ডটা ঘটছে, সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে, একপাক্ষিক কথাবার্তা, যে কথার কোনো ডকুমেন্টস নেই, যে কথার কোনো প্রমাণ নেই, একটি ফেসবুক পোস্ট কিংবা একটা ভিডিও বার্তা, সেই ফেসবুক পোস্ট এবং ভিডিও বার্তায় যেভাবে সেনাবাহিনীকে খাটো করা হয়েছে, যেভাবে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং তাতে করে দেশকে একেবারে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সেটা নাকি আরো বেশি ভয়াবহ আকার ধারণ করবে ঈদের পরে। তাহলে কি এই সেনাবাহিনীর পেছনে লাগা এটাও ওই কর্মকাণ্ডের ধারাবাহিকতা? সেটা জানি না যে ওই 14 জনের সঙ্গে এই ঘটনাগুলোর কোনো ব্যক্তির যোগসাজশ আছে কিনা কিংবা সম্পর্ক আছে কিনা। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে দেশকে অস্থির করে তোলার একটা পাঁয়তারা কিন্তু চলছে। আওয়ামী লীগকে এক ধরনের ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আওয়ামী লীগের দাবি যে তাদেরকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে, আমেরিকান ষড়যন্ত্র ছিল। তারা দাবি করছে জো বাইডেন সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র তত্ত্ব যদি সত্য হয় তাহলে ষড়যন্ত্র কি এখনো চলছে? আমেরিকার জো বাইডেন প্রশাসনের যে ভূমিকা ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনেও যে আমেরিকার ভূমিকা ছিল, সেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সেই ভিডিও বার্তায় কিন্তু স্পষ্ট করে তিনি নিজেই বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তারা নিয়মিত আমেরিকান এম্বাসির সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন, তাদের সঙ্গে তিনি নিজেই এই যোগাযোগটা মেনটেন করেছেন। তার মানে হচ্ছে যে ওই আন্দোলনের সময় থেকেই আমেরিকার একটা সাপোর্ট
ছিল আন্দোলনের পক্ষে, সাপোর্ট ছিল বলেই আন্দোলনটা অনেক সহজ সাধ্য হয়েছে। তা না হলে শেখ হাসিনার পতন হতে হয়তো আরো সময় লাগতে পারতো, কিন্তু আরো সময় লাগেনি আমেরিকার এই অংশগ্রহণের কারণে, এটা অনেকে মনে করেন। যদি সেটা সত্য হয় তাহলে এখনো কি বাইরের কোনো ষড়যন্ত্র কাজ করছে? এখনো কি অন্য কোনো দেশের, এখন আমেরিকার ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে হওয়ার কোনো কারণ আছে বলে অন্তত আমি মনে করি না। কারণ আমেরিকার একমাত্র কনসার্ন হচ্ছে মৌলবাদ যেন মাথাচাড়া দিয়ে না ওঠে, যেটা তুলসী গ্যাবার্ড বলেছেন স্পষ্ট করে, যে খেলাফতের নামে যে মৌলবাদ এবং জঙ্গি রাষ্ট্রের দিকে বাংলাদেশ যাচ্ছে, জঙ্গিরা মাথায় উঠে পড়ছে, জঙ্গিরা বিভিন্ন কার্যক্রম করছে, এটা কোনোভাবেই ট্রাম্প প্রশাসন মেনে নেবে না। কিন্তু বিএনপির সঙ্গে কিংবা আওয়ামী লীগের সঙ্গে এই জঙ্গিদের সংশ্লিষ্টতা নিশ্চয়ই নেই, কোনো কালেই ছিল না। এটা আওয়ামী লীগের কথা বলছি বলে আবার বিএনপির যারা সাপোর্টার তারা আবার রাগ করবেন না প্লিজ। কারণ হচ্ছে যে জঙ্গি সম্পৃক্ততার ব্যাপারে এই দুটো দলের সঙ্গে কখনোই কোনো অভিযোগ কোনো কালেই ছিল না বলতে নির্দিষ্ট কিছু দল যারা খেলাফত চায়, যারা ধর্মের নামে রাজনীতির মোড়কে এক ধরনের জঙ্গিবাদকে উস্কে দিতে চায়, যারা মাজার ভাঙতে চায়, পীর আউলিয়াদের দরবার ভেঙে দিতে চায় মৌলবাদের আখড়া বানানোর জন্য, যারা ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাজনীতি করতে চায়, তার মানে এই না যে সব ইসলামিক দল এইগুলোর সঙ্গে জড়িত। কেউ কেউ তো জড়িত, তারা যদি লাভবান হয় সেই কর্মকাণ্ডের সঙ্গে নিশ্চয়ই বিএনপির কোনো সম্পৃক্ততা থাকবে না, নিশ্চয়ই আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা থাকবে না। তাহলে এই ষড়যন্ত্র, এবং সেই রিপোর্টে বলা হচ্ছে একেবারে স্পষ্ট, জিল্লুর রহমান বলছেন যে বিএনপিকে দুর্বল করা যেমন একটা লক্ষ্য, দেশে ইসলামিক যে দলগুলো, ইসলাম পন্থা সংসদে যেন অনেক বেশি পরিমাণে ইসলামপন্থী দলগুলো, ইসলামপন্থী সংসদ সদস্য থাকে, সেই উদ্যোগও এই তত্ত্বের মধ্যে রয়েছে। তার মানে হচ্ছে বিএনপিকে সাইড করে দিয়ে অন্যরা যদি সরকার রাষ্ট্র ক্ষমতায় বসতে পারে তাহলে তাদের আখেরে অনেকগুলো লাভ একসঙ্গে হবে, সেরকম রিপোর্টই নাকি গোয়েন্দারা উদ্ঘাটন করেছেন। এই রিপোর্ট যদি সত্য হয় তাহলে আমার মনে হয় যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে যথেষ্ট সচেতন হবেন, নিশ্চয়ই দেশপ্রেমিক সেনাবাহিনীও এই ব্যাপারে সচেতন হবেন। আর সরকার যদি এই রিপোর্ট পাওয়ার পরেও তারা উদ্যোগী না হয় তাহলে কিন্তু তাদেরকে একটা দুর্নাম কাঁধে বয়ে বেড়াতে হবে যে এই ষড়যন্ত্রকে স্টাবলিশ করতে সরকারও সহযোগিতা করেছে। সেটা নিশ্চয়ই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার করবে না। তাদের প্রতি অন্তত এই মিনিমাম আস্থা বাংলাদেশের জনগণের রয়েছে। জিল্লুর রহমানের রিপোর্ট সত্য না হোক, এটা অন্তত আমি মনে প্রাণে চাই, এরকম ষড়যন্ত্র না হোক। কারণ একটা বড় দল গিয়েছে আর একটা বড় দলের সঙ্গে ষড়যন্ত্র করে তাদেরকে দমিয়ে রেখে যদি বাংলাদেশে পাকিস্তান পন্থা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় তাহলে এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভয়াবহ আশঙ্কাজনক হবে। দর্শক, আপনার কি মনে হয় জিল্লুর রহমানের এই গোয়েন্দা রিপোর্টের কথা কতটা আস্থা নেওয়া যায়? দর্শক শ্রোতা, আজকের আলোচনাগুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? এটি কি কোনো পরিকল্পিত চক্রান্ত ছিল সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য, নাকি স্বয়ং সেনাবাহিনীর ভিতরে কোনো চক্রান্ত চলছে? তাই দর্শক, আপনার কাছে প্রশ্নটি রেখে গেলাম, এই মুহূর্তে কি করা উচিত ডক্টর ইউনূসের? এবং আপনার কাছে অনুরোধ করবো অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি পর্যালোচনা করে আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কারণ এই মতামতের কারণেই কিন্তু আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।